हेलो स्टूडेंट वेलकम टू माई चैनल सानशाइन टिউশন एकाडेमी। आज के राय ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 থেকে সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে থার্ড সামেটিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য যে প্রথম সেটটি দেওয়া হয়েছে সেটির আজকে সমাধান করব। চলো দেখি। দেখো, একের থেকে প্রথম যে কোশ্চেনটি দিয়েছে, নগরম স্থাপন করা হয় বণিকদের স্বার্থ রক্ষা করার জন্য, কারখানা তৈরি করার জন্য, যুদ্ধের জন্য, কৃষির উন্নতি করার জন্য। এটা কারেক্ট অ্যান্সার হবে বণিকদের স্বার্থ রক্ষা করার জন্য। 2 নম্বর কোশ্চেন, প্রবন্ধুত কাব্য রচনা করেছিলেন জয়দেব, ধয়ী, কালিদাস, লক্ষণ সেন। এটা কারেক্ট অ্যান্সার ধয়ী। 3 নম্বর কোশ্চেন দেখো, বৌদ্ধ মতে নির্বাণ কথার অর্থ হলো ভক্তি, ক্ষমতা, মুক্তি, ধ্বংস। এটা কারেক্ট অ্যান্সার, এটা হবে মুক্তি। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন, ইবন বতুতার মতে ভারতে ঘোড়ার পিঠে চিঠি পাঠানোকে বলে দাও আ উলাক মামেলুক পাইবস। এটা কারেক্ট অ্যান্সার হবে উলাক। নেক্সট কোশ্চেন দেখো 5 নম্বর, লোদি বংশের শেষ সুলতান ছিলেন বহরলাল লোদি, সিকান্দার লোদি, ইব্রাহিম লোদি, আলম শাহ। এটা কারেক্ট অ্যান্সার হবে ইব্রাহিম লোদি। তারপর নেক্সট কোশ্চেন দেখো, পর্যটক পেজ যার সঙ্গে বিজয়নগরের তুলনা করেছিলেন সেটি হলো রোম, ভেনিস, লন্ডন, পিসা। এটা কারেক্ট অ্যান্সার হবে রোম। তারপরে দেখো, মোগল দরবারে নবরত্নের একজন ছিলেন রানা প্রতাপ, শায়েস্তা খান, বীরবল, জয়সিংহ। এটা কারেক্ট অ্যান্সার হবে বীরবল। ঔরঙ্গজেব মারা যান 1852 খ্রিস্টাব্দে, 1658 খ্রিস্টাব্দে, 1707 খ্রিস্টাব্দে, 1717 খ্রিস্টাব্দে। এটির কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 1707 খ্রিস্টাব্দে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, রবিদাস যার শিষ্য ছিলেন তিনি হলেন রামানন্দ, কবির, সাধনা, মীরাবাই। এটা কারেক্ট অ্যান্সার হবে রামানন্দ। আকবর চিত্রকলার আলাদা বিভাগ তৈরি করেন যার তত্ত্বাবধানে মীর সঈদ আলী, আব্দুস সামাদ, আবুল হাসান, মোহাম্মদ। এটা কারেক্ট অ্যান্সার হবে আব্দুস সামাদ। নেক্সট কোশ্চেন দেখো, দীপক রাগ তৈরি করেছিলেন বৈজু বাওড়া, মীরাবাই, তানসেন, আব্দুস সামাদ। এটা কারেক্ট অ্যান্সার হবে তানসেন। তারপর নেক্সট কোশ্চেন দেখো, কোন বছর শিবাজির রায়গড়ে রাজ্যাভিষেক হয়েছিল? 1664, 1674, 1684, 1694 খ্রিস্টাব্দে। এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 1674 খ্রিস্টাব্দে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, আকবরনামা গ্রন্থটি লিখেছিলেন আকবর, গুলবদন বেগম, আবুল ফজল, ফৈজি। এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আবুল ফজল। তারপরে দেখো একের দাগে লাস্ট কোশ্চেন, পঞ্চায়েত ব্যবস্থা কটি স্তরে বিভক্ত রয়েছে? 2টি, 3টি, 4টি, 5টি। এটা হবে 3টি। তারপরে দেখো 2 দাগে কি বলেছে? 2 দাগে বলেছে নির্দেশ মতো উত্তর দাও। এর দাগে আছে 2-1 কথা উত্তর দাও। একের প্রশ্ন দিয়েছে দেখো, হলাইউদ কোন রাজার মন্ত্রী ছিলেন? এটা কারেক্ট অ্যান্সার হবে লক্ষণ সেন। ঠিক আছে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, কাকে শিবাজি বাঘ নখ দিয়ে হত্যা করেছিলেন? এটা হবে আফজল খানকে। পাশে লিখে দিচ্ছি আফজল খান। ঠিক আছে। তারপরে দেখো বিয়ের দাগে বলেছে বেমানানটি খুঁজে বের করো। পদন্তপুরী, বিক্রমশীল, নালন্দা আর লখনৌতি। এটা কারেক্ট অ্যান্সার হবে, মানে এদের সঙ্গে এটা মিল হচ্ছে না, লখনৌতি। ঠিক আছে। তারপরে দেখো 2 দাগে দিয়েছি ইকতা, করাত, জাকাত আর খামোশ। এটা তোমার যেটা মিল হচ্ছে না সেটি হলো ইকতা। তারপরে দেখো সত্য মিথ্যা দিয়েছে, আমির শব্দের অর্থ আভিজাত্য। এটি হলো মিথ্যা। আর এদিকে 2 নম্বর দিয়েছে মোট 5টি রাজবংশ দিল্লি সুলতানি সাম্রাজ্য শাসন করেছিল। এটা সত্য। তারপরে দেখো দিয়ে থেকে আহমেদনগরের প্রধানমন্ত্রী ছিলেন ড্যাশ। এটা কারেক্ট অ্যান্সার হবে মালিক অম্বর। মালিক অম্বর, অ ময়ে বয়ে র। ঠিক আছে। তারপরে দেখো ভারতীয় সংবিধানের প্রধান রূপকার। এটা ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন ড্যাশ। এটা তোমরা সবাই জানো, ডক্টর B.R. আম্বেদকর নাকি?
এটা ভালো করে দেখে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো ইয়ের দাগে বলেছে বিবৃতির সঙ্গে কোন ব্যাখ্যাটি মানানসই। এটা এখানে দেখো একটা করে বিবৃতি দেওয়া আছে এবং বিবৃতির সঙ্গে 3টে করে ব্যাখ্যা আছে, ঠিক আছে। এবার বিবৃতির সঙ্গে যে ব্যাখ্যাটা যাবে অর্থাৎ যেই ব্যাখ্যাটা মিলবে সেই ব্যাখ্যাটা তোমরা দাগ দেবে। দেখো কি বলেছে, সেন রাজাদের রাজত্বকালে বৌদ্ধ ধর্মের প্রসার কমে গিয়েছিল। এর ব্যাখ্যা হবে 2 নম্বরটা। সেন রাজারা ব্রাহ্মণ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। আর তারপরে দেখো 2 নম্বর বিবৃতিতে রানা প্রতাপ সিং চিতোর পর্যন্ত সমগ্র অঞ্চলের শস্য নষ্ট করেছিলেন। এরও ব্যাখ্যা হবে 2 নম্বরটা। তিনি নিশ্চিন্ত হতে চেয়েছিলেন যে চিতোর আক্রমণকালে মোগল সৈন্যরা সেখান থেকে রসদ সংগ্রহ করতে না পারেন। তারপরে দেখো এফে কি দিয়েছে, এফে তোমাদের ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিল করতে বলেছে। এটা দেখো আড়াই দিন কা ঝোপড়া, ভক্তি সাধু, পিয়েত্রা দুরা, তোতা ই হিন্দ। দেখো আড়াই দিন কা ঝোপড়া এটা কোনটা হবে বলো তো, আড়াই দিন কা ঝোপড়া হবে আজমির, এখানে তাই আমি লিখলাম 1। তারপরে দেখো ভক্তি সাধু এটা হবে শ্রী চৈতন্য, এটা লিখলাম 2। তারপরে দেখো পিয়েত্রা দুরা শিল্পের শৈলী, এটা হবে তোমার জাহাঙ্গীর, এখানে লিখলাম 3। আর তোতা ই হিন্দ এটা হবে আমির খসরু, তাই এখানে লিখলাম 4। তারপরে দেখো 3-এর দাগে কোশ্চেন দিয়েছে, 2-3টি বা একটু উত্তর দাও, আর যে কোনো 6টি করতে বলেছে। এখানে আমি সবগুলো দেখিয়ে দেবো। আর এই কোশ্চেনগুলো যেহেতু 2 নম্বরের কোশ্চেন তাই একটু 3-4 লাইন করে লিখতে হবে। এগুলো আমি আমার একটা পেজের মধ্যে নোট ডাউন করে দিয়েছি পরপর তোমাদের সেগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকেই করে নেবে, ঠিক আছে। দেখো 1 নম্বর কোশ্চেন বলছে কবে ও ইউরোপের কোন অংশে সামন্ত প্রথার সূচনা হয়েছিল। এটা লিখবে কবে ও ইউরোপের কোন অংশে সামন্ত প্রথার সূচনা হয়েছিল। খ্রিস্টীয় 9ম শতকে পশ্চিম ইউরোপে সামন্ত প্রথার সূচনা হয়েছিল। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, কোন কোন প্রাদেশিক শক্তি দিল্লি সুলতানি থেকে দূরে সরে গিয়েছিল। এটা লিখবে বাংলার ইলিয়াস শাহী ও হোসেন শাহী শাসন এবং দক্ষিণ ভারতে বিজয়নগর ও বাহুমনি রাজ্যের শাসন দিল্লি সুলতানি থেকে দূরে সরে গিয়েছিল। তারপরে দেখো নেক্সট কোশ্চেন দিয়েছে জায়গিরদার কাকে বলে। মুঘল শাসন ব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি ছিল জায়গিরদারি ব্যবস্থা। মুঘল আমলে অনেক মনসবদারকে নগদ বেতনের পরিবর্তে জায়গির দেওয়া হতো, এই ব্যবস্থাকে জায়গিরদারি ব্যবস্থা বলা হতো, ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেন দিয়েছে দেখবে 4 নম্বরে, দোহা বলতে কি বোঝো। এটা তোমরা লিখবে কবিরের ধর্মপ্রচারের মূল লক্ষ্য ছিল সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি স্থাপন করা। তিনি জাতিভেদ প্রথা, ধর্মীয় আচার অনুষ্ঠান ও কঠোর তপশ্চর্যার বিরোধী ছিলেন এবং অন্তরের পবিত্রতা ও ভক্তির সাহায্যে ঈশ্বর লাভের কথা প্রচার করেছিলেন। তিনি ছোট ছোট শ্লোকের মাধ্যমে তার ধর্মমত প্রচার করেন। তার 2 পংক্তির এই শ্লোক বা কবিতাগুলি দোয়া নামে পরিচিত। যদি এতটা লিখতে তোমাদের প্রবলেম হয় তাহলে এখানে লিখবে কবির ছোট ছোট শ্লোকের মাধ্যমে তার ধর্মমত প্রচার করেন, তার 2 পংক্তির এই শ্লোক এবং কবিতাগুলি দোয়া নামে পরিচিত, ঠিক আছে। তারপরে দেখবে নেক্সট কোশ্চেন দিয়েছে 5-এর দাগে মিনিয়েচার কি। এটা লিখবে মিনিয়েচার শব্দটি হলো একটি ইংরেজি শব্দ, একে বাংলায় অনুচিত্র বলা যেতে পারে। মধ্যযুগে বইয়ের পাতা ছবি দিয়ে সাজানো হতো। আকার ও আয়তনে এই ছোট ছবিগুলিকে মিনিয়েচার বলা হয়। তারপরে দেখবে নেক্সট কোশ্চেন দিয়েছে মোগল যুগে 2টি কৃষক বিদ্রোহের নাম লেখো। এটা লিখবে মোগল যুগে 2টি কৃষক বিদ্রোহের নাম জাট বিদ্রোহ ও সতনামি বিদ্রোহ। 7 নম্বর কোশ্চেন দিয়েছে বান্দা বাহাদুর কে ছিলেন। এটা লিখবে বান্দা বাহাদুর হলেন একজন শিখ নেতা, ইনি গোবিন্দ সিংয়ের একজন শিষ্য ছিলেন। নেক্সট কোশ্চেন দেখো সাহিত্য শাসন বলতে কি বোঝো। সাহিত্য শব্দের অর্থ স্ব বা নিজের আয়ত্ত বা অধীন, যে শাসনে জনগণ সরাসরি অংশ নিয়ে নিজেদের শাসন নিজেরা পরিচালনা করে তাকে সাহিত্য শাসন বলে। পশ্চিমবঙ্গের স্থানীয় সাহিত্য শাসনমূলক প্রতিষ্ঠানগুলিকে 2 ভাগে ভাগ করা যায়, একটা গ্রামীণ এবং 2 নম্বর হচ্ছে পৌর। আর 2 লাস্ট কোশ্চেন, গণতন্ত্র কাকে বলে। গণ শব্দের অর্থ জনগণ, তন্ত্র মানে ব্যবস্থা। যে দেশের জনগণ নিজেরাই তন্ত্র বা ব্যবস্থা পরিচালনা করেন তাকে গণতন্ত্র বলে। আমাদের দেশ ভারত একটি গণতান্ত্রিক দেশ। দেখো এগুলো সবগুলোই তোমাদের বইয়ের মধ্যে আছে, আমি সেই বই থেকেই তোমাদের এইগুলো এক জায়গার মধ্যে করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। তো নেক্সট কোশ্চেন দিয়েছে 4-এর দাগে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এগুলোর মান হচ্ছে 3 নম্বর করে, ঠিক আছে। দেখো প্রথম কোশ্চেন দিয়েছে চর্যাপদ কি। দেখো আমি দেখিয়ে দিচ্ছি চর্যাপদ কি। খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকের মধ্যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা যে কবিতা ও গান রচনা করেছিলেন সেগুলিকে চর্যাপদ বলা হয়। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার বা আবিষ্কার করেছিলেন। চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সিদ্ধাচার্যরা। বৌদ্ধ সিদ্ধাচার্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লুইপাদ, সরহপাদ,
কাহনপাত প্রমুখ। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি দিয়েছে, নেক্সট কোশ্চেন দিয়েছে দিল্লি সুলতানি শাসনকে তুর্কো আফগান যুগ বলা হয় কেন? এটাও দেখো আমি লিখে দিয়েছি। দেখো 1206 খ্রিস্টাব্দ থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল দিল্লিতে সুলতানি শাসনের যুগ নামে পরিচিত। এই সময়কালের মধ্যে যথাক্রমে মামেলুক, খলজি, তুগলক, সৈয়দ এবং লোদি এই 5টি বংশ রাজত্ব করেছিল। এদের মধ্যে প্রথম 3টি বংশের শাসকরা ছিলেন তুর্কি আর সৈয়দ ও লোদি বংশের শাসকরা ছিলেন আফগান। তাই দিল্লির সুলতানি শাসনের সময়কালকে একত্রে তুর্কো আফগান যুগ বলা হয়। মানে ওই যে 5টা রাজবংশ রাজত্ব করেছিল তার মধ্যে প্রথম 3টে ছিল তুর্কি আর পরের দুজন শাসক ছিল আফগান। যেহেতু তুর্কি এবং আফগান দুজনে মিলেমিশে ছিল তাই একে তুর্কো আফগান যুগ বলা হয়। ঠিক আছে, তারপরে দেখে 3 দাগের কোশ্চেন দিয়েছে ঔরঙ্গজেবের শাসনকালে মোগল দরবারে মোগল অভিজাতরা কি কি ভাগে বিভক্ত হয়? এটাও আমি তোমাদের লিখে দিয়েছি। দেখো ঔরঙ্গজেবের সময় সবচেয়ে বেশি সংখ্যক রাজপুতরা মুঘল মনসদ্দরি ব্যবস্থার আওতায় এসেছিল। অম্বরের মির্জা রাজা জয় সিংহ ছিলেন ঔরঙ্গজেবের বিশ্বস্ত অভিজাতদের মধ্যে একজন। মারওয়াড়ের রাঠোর রাজপুত রানা যশবন্ত সিং প্রথমে বাদশাহের বিরোধী ছিলেন, তবে পরে তিনি মোটা রকমের মনসব পেয়েছিলেন। তার মৃত্যুর পরে উত্তরাধিকার নিয়ে মারওয়াড়ের রাজধানী যোধপুরে গণ্ডগোল শুরু হয়। মুঘলরা ওই রাজ্যটি পুরোপুরি হাতে নিয়ে নেয়। এর ফলে শুরু হয় রাঠোর যুদ্ধ। এই যুদ্ধে ঘোড়ার দিকে মেওয়ার রাজ্য মারওয়াড়ের পক্ষে ছিল। রাঠোর যুদ্ধ মুঘলদের পক্ষে লাভজনক হয়নি। উপরন্তু আকবর জিজিয়া কর তুলে নেওয়ার 100 বছর পরে ঔরঙ্গজেব আবার জিজিয়া কর চাপিয়েছিলেন, যেটা 1679 খ্রিস্টাব্দে। অর্থাৎ আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মুঘলদের রাজপুত নীতিতে অনেক মিল ছিল, আবার কোনো কোনো দিকে অমিলও ছিল। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট পেজে আছে কোশ্চেন। দেখো এখানে বলেছে দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? এটা লিখবে দিন ই ইলাহি প্রবর্তন করেন মুঘল সম্রাট আকবর। ঠিক আছে, আর এর মূলনীতি কী ছিল? দেখো এর মূলনীতিটা আমি দেখিয়ে দিচ্ছি। মূলনীতি ছিল 1 নম্বর লিখবে বাদশাহ ঈশ্বরের ইচ্ছায় দেশ শাসন করবেন। 2 নম্বর লিখবে প্রজাদের সাথে পিতৃসুলভ আচরণ করবেন। আর 3 নম্বর পয়েন্ট করবে তিনি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি পক্ষপাত করবেন না। এটা হচ্ছে নীতি। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন কি বলেছে, সুলতানি ও মুঘল যুগে গরিব সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল? এটা তোমাদের ছায়া বই থেকে আমি দেখিয়ে দিচ্ছি, 147 পৃষ্ঠায় আছে। এরকম এটি লিখবে সুলতানি ও মুঘল যুগে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা কেমন ছিল? লিখবে সুলতানি ও মুঘল যুগে গরিব মানুষের প্রতিদিনের খাবার ছিল খিচুড়ি। সারাদিনে একবার মাত্র এই খিচুড়ি খেয়েই তারা পেট ভরাতো। তারা মাংসের স্বাদ প্রায় জানতই না। খুব বেশি পোশাকও তাদের ছিল না। একজোড়া খাটিয়া ও 2-1খানা বাসনপত্র ছিল তাদের ঘরের আসবাবপত্র। বিছানা চাদর ছিল 1টা বা 2টো, যা তারা বিছানায় পেতে ঘুমোতো, আবার দরকারে গায়েও দিত। ঠিক আছে, ওর সঙ্গে এটাও তোমরা অ্যাড করে দিতে পারো যে সুলতানি ও মুঘল যুগে সমাজ ছিল যৌথ পরিবার ভিত্তিক। সমাজে ও পরিবারে পুরুষদের তুলনায় নারীর স্থান ছিল অনেক নিচে। হিন্দু এবং মুসলমান সমাজে নারীদের মধ্যে ঘোমটা এবং পর্দা প্রথার প্রচলন ছিল। গরিব কৃষক পরিবারগুলিতে নারী পুরুষ উভয় কাঁধে কাঁধ মিলিয়ে সংসার ও খামারে পরিশ্রম করত, ফলে সমাজে সবাই সমানভাবে কাজ করতো। তো দুটোকে এক জায়গায় করে দেবে, যেহেতু 3 নম্বর কোশ্চেন, তো এইটুকু তো লেখা যায় না, এটার সঙ্গে ওটাকেও অ্যাড করে দেবে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি দিয়েছে, বলছে যে বলবন কিভাবে সুলতান পদের মর্যাদা বাড়িয়েছিলেন? তো এটাকে আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে লিখবে গিয়াসউদ্দিন বলবন দরবারে রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধির জন্য 1 নম্বর হচ্ছে সিজদা ও পায়বাস প্রথা চালু করেছিলেন। এখানে তোমরা যেহেতু 3 নম্বর কোশ্চেন, সিজদা ও পায়বাস প্রথাটা সম্পর্কে লিখে দেবে। সিজদার অর্থ হলো সুলতানের সামনে নতজন হওয়া এবং পায়বাসের অর্থ হলো সুলতানের পদযুগল চুম্বন করা। আর 2 নম্বর একটা পয়েন্ট করবে যে তিনি সবসময় জমকালো পোশাক পরা দেহরক্ষী নিয়ে দরবারে আসতেন এবং একটা গাম্ভীর্যপূর্ণ পরিবেশ তৈরি করতেন। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, দেখো 6 নম্বর হলো মধ্যযুগে বাংলা সাহিত্যে অগ্রগতি কেমন ছিল বর্ণনা করো। এটা তোমাদের প্রান্তিক বইয়ে দেখবে 225 পৃষ্ঠায় ভালো করে আছে। 225 পৃষ্ঠায় আছে প্রান্তিকে, এখান থেকে করে নেবে। মধ্যযুগে বাংলা সাহিত্য চর্চা সম্বন্ধে কি জানা যায়, এই প্রশ্নটা লিখবে। ভালো করেই দেওয়া আছে, আমি আর বলছি না, তোমরা দেখে নাও। এখান থেকে তোমরা যার বই আছে বইয়ে দাগিয়ে নেবে, আর যার বই নেই সে নোট ডাউন করে নেবে খাতার মধ্যে। ঠিক আছে, দেখবে পয়েন্ট করে করে লেখা আছে। 3 নম্বরে কোশ্চেন 3-4টে পয়েন্ট দিয়ে দেবে।
তারপরে দেখো নেক্সট কোশ্চেন দিয়েছে মাওয়ালি কাদের বলা হতো। এটা ছায়াতে 179 পৃষ্ঠায় আছে, এটা লিখবে। মাবলে বলতে কি বোঝো আর অর্থাৎ মাওয়ালি দুটোই একই কোশ্চেন। শিবাজি পুনের আশপাশে এলাকাগুলি আক্রমণ করেন। আক্রমণকালে তিনি মাওয়াল অঞ্চল থেকে একদল পদাতিক সেনা জোগাড় করেন এবং তাদেরকে সেনাবাহিনীতে নিয়োগ করেন। সেনাবাহিনীর এই পদাতিক সেনাদের বলা হতো মাবলে বা মাওয়ারি। ঠিক আছে, তারপরে তো নেক্সট কোশ্চেন কি দিয়েছে, শাহজাহানের রাজত্বকালে মনসবদারি ও জায়গিদারি ব্যবস্থায় কি সংকট দেখা দিয়েছিল। এটা ছায়া 178 পৃষ্ঠায় আছে। দেখো এই কোশ্চেনটা আমি লিখে রেখেছি। শাহজাহানের সময়ে মনসবদারি ও জায়গিদারি সংকট বলে পয়েন্ট করবে। লিখবে মুঘল প্রশাসনিক ব্যবস্থার অন্যতম ভিত্তি মনসবদারি ও জায়গিদারি ব্যবস্থায় সংকট ছিল শাহজাহানের আমলে অন্যতম ঘটনা। এই ব্যবস্থার লক্ষণীয় সংকটগুলি ছিল, 1 নম্বর করে পয়েন্ট করবে এগুলো। মনসবদারদের পদমর্যাদা অনুযায়ী বেতন দিতে না পারা, কৃষক বিদ্রোহের ফলে রাজস্ব আদায়ের সমস্যা, মনসবদাররা প্রয়োজনীয় বেতন না পাওয়ার ফলে ঘোড়সওয়ারের দেখাশোনাও ঠিকমতো করতে পারত না, এবং 4 নম্বর পয়েন্ট করবে লাস্ট পয়েন্ট। সর্বোপরি মনসবদারদের মধ্যে ক্রমবর্ধমান দুর্নীতি মনসবদারি ও জায়গিদারি ব্যবস্থার পতনকে ত্বরান্বিত করে। ঠিক আছে, সরকারের কাজগুলি কি কি, এটা তোমাদের ছায়াতে 192 পৃষ্ঠায় আছে, খুব সুন্দর করে দেওয়া আছে, দেখবে পয়েন্ট করে করে। সাধারণভাবে সরকারের কয়েকটি কাজ হলো, 1 নম্বর দেশের শাসন পরিচালনা করা, 2 নম্বর কর সংগ্রহ করা, 3 নম্বর দেশের স্বাধীনতা রক্ষা করা, 4 নম্বর দেশের শান্তি ও উন্নতির লক্ষ্যে কাজ করা, 5 নম্বর দেশের লোকেরা যাতে ভালোভাবে থাকতে পারে তার জন্য উদ্যোগ নেওয়া, আর 6 নম্বর হচ্ছে সর্বোপরি সংবিধান মেনে দেশ শাসন করা। তারপরে দেখো তোমাদের 5 দাগের কোশ্চেন, এগুলো হচ্ছে কি, জাপ্তি প্রথার বর্ণনা দাও। এটা তোমাদের প্রান্তিকে 140 পৃষ্ঠায় আছে। দেখো জাপ্তি প্রথা, যাবত মানে নির্ধারণ। মুঘল সম্রাট আকবর দেশের জমি জরিপ করে রাজস্ব নির্ধারণ করার ব্যবস্থা নেন। জমি জরিপ করে রাজস্ব নির্ধারণ করার এই ব্যবস্থাকে বলা হয় জাপ্তি পদ্ধতি। প্যারাগ্রাফ চেঞ্জ করবে। ঐতিহাসিক ইরফান হাবিবের মতে শের শাহ প্রথমে জাপ্তি পদ্ধতি প্রয়োগ করেন। আকবর এবং তার রাজস্ব মন্ত্রী টোডরমল যাবত ব্যবস্থার বিজ্ঞানসম্মত রূপ দেন। মুঘল সাম্রাজ্যের সর্বত্র জাপ্তি পদ্ধতি চালু ছিল না। যদিও এটা 5 নম্বর কোশ্চেন, তো এইটুকু খুব একটা বেশি হবে বলে মনে হলো না, তো আমি এর থেকে বড় করে যদি পাই আমি কমেন্টের মধ্যে পিন করে দেবো। ঠিক আছে, তারপরে দেখো টিকা লেখো বলেছে গুরু নানক সম্পর্কে। এটা প্রান্তিকে 216 পৃষ্ঠায় আছে। গুরু নানক সম্পর্কে কি জানো, পয়েন্ট আছে বাল্যজীবন, ধর্মভাবনা, শিখ ধর্ম, ধর্মগ্রন্থ, এগুলো যেমন আছে সেরকম সাজিয়ে তৈরি করে নেবে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট কোশ্চেন দিয়েছে সুফিবাদ কি, এর বৈশিষ্ট্যগুলি কি ছিল। এটা ছায়াতে 151 পৃষ্ঠায় আছে, খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে একবারে রেডি করা আছে। প্রশ্নটা তোমরা এখান থেকে করবে। দেখো সুফিবাদ কি বলেছে, সুফিবাদের পরিচয় যেমন পয়েন্ট করা আছে ঠিক এরকমভাবে পয়েন্ট করবে। এখান থেকে এতটা লিখে দিলে তারপরে তোমরা সুফিবাদের যেহেতু বৈশিষ্ট্য আলাদা একটা পাঠ করে কোশ্চেন দেওয়া আছে দেখে নাও, তো এর বৈশিষ্ট্যগুলি কী ছিল দিয়েছে, তো সুফিবাদের বৈশিষ্ট্য বলে পয়েন্ট করলে দিয়ে 1 নম্বর স্বরূপ, গোষ্ঠী, মানব দর্শন, মতদর্শ। ঠিক আছে, এরকমভাবে লিখবে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন দিয়েছে মোগল স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলির বর্ণনা দাও। এটা ছায়া 162। 4 নম্বর কোশ্চেনটা মোগল স্থাপত্যের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষিপ্ত ধারণা দাও। দেখবে সূচনা পয়েন্ট করলে এতটা লিখবে। তারপরে মুঘল স্থাপত্যের মূল বৈশিষ্ট্য 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর করে পয়েন্টগুলো করে দেওয়া আছে, তো এই পয়েন্টগুলো তোমরা লিখবে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট কোশ্চেন দিয়েছে শের শাহ তার শাসন ব্যবস্থায় কি কি মানবিক ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এটা আমার মনে হলো খুব ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সুন্দর করে রাখবে। এটা প্রান্তিকে 143 পৃষ্ঠা থেকে আমি লিখে দিচ্ছি। 6 নম্বর কোশ্চেনটা প্রান্তিকে 143 পৃষ্ঠা আছে, এই কোশ্চেনটা তোমরা করে নেবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন হুমায়ুনের মৃত্যুর পর আকবর কিভাবে ক্ষমতা দখল করেছিলেন। এটা 143 পৃষ্ঠাতেই আছে, ওই পৃষ্ঠাতেই আছে যেই পৃষ্ঠা আমি দেখালাম। নিচের দিকে 8 নম্বর কোশ্চেনটা দেখবে একটু, যে আকবর কৃতিত্ব রাজ্য বিজেতা হিসেবে। এটাই হচ্ছে তোমার এখানে দিচ্ছে যে আকবর কিভাবে ক্ষমতা দখল করেছিলেন। নম্বরের কোশ্চেনটা পুরোটাই লিখে নেবে।
দেখো এই পাতায় আছে, আবার পরের পৃষ্ঠাতেও আলাদা আছে। এখান থেকে দেখবো এই পয়েন্টগুলো করবে, রাজপুত রাজ্যগুলি জয়, মৈত্রী নীতি, যুদ্ধ নীতি, মেবারের পতন। ঠিক আছে, 5 নম্বরের কোশ্চেন তো একটু বড় করে লিখতে হবে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নেক্সট টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবে, ভালো থাকবে, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা।